নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধা দৌড়ে ঢুকলো নিজেদের বাড়িতে। বুক ধরফর করছে, শ্বাস কাঁপছে। কাশির আওয়াজ আর শুনতে পাচ্ছে না সে। মনে মনে ভাবল, কাশতে কাশতে দম বন্ধ হয়ে গেল কি? বসার ঘরে ভুবনবাবু টিভি দেখছেন। স্নিগ্ধা দ্রুত ঢুকে তার দিকে তাকালো। ভুবনবাবু টিভির পর্দা থেকে চোখ সরিয়ে বললেন, সুবীরের বাবা মায়ের শরীর কেমন আছে, দেখে এলে? স্নিগ্ধা কোনো উত্তর দিল না। তাড়াহুড়ো করে ভেতরের দিকে চলে গেল। প্রথমে সুরেনবাবুর ঘরে উঁকি দিল। তিনি খাটে আজ শোয়া হয়ে শান্তভাবে বই পড়ছেন। স্নিগ্ধার বুক কেঁপে উঠল। তাহলে বাবা তো নন, তবে কি হরিকাকা কাশছিল? এবার সে ছুটে গেল হরিপদর ঘরে, কিন্তু ঘর খালি। স্নিগ্ধা মনে মনে ভাবল, গেল কোথায় হরিকাকা? বিভ্রান্ত হয়ে চারিদিকে তাকাতে লাগলো। ওদিকে ভুবনবাবু মনে মনে ভাবলেন, কি হলো স্নিগ্ধা মায়ের? ছুটতে ছুটতে এলো, অথচ আমার প্রশ্নের জবাবও দিল না। নিশ্চয়ই কিছু ঘটেছে। তিনি টিভি বন্ধ করে ভেতরে এগিয়ে এলেন। স্নিগ্ধা খাওয়ার ঘরে ঢুকে দেখল হরিপদ গ্লাসে করে জল খাচ্ছে। হাতের ব্যাগটা একপাশে রেখে দিয়ে চোখে মুখে আতঙ্ক নিয়ে স্নিগ্ধা কাছে গিয়ে বলল, তোমার কাশি হয়েছে হরিকাকা? হরিপদ থেমে তাকালো। না তো মা। এবারও ভুবনবাবু এসে চুপচাপ দাঁড়ালেন। তার চোখে বিস্ময়। স্নিগ্ধা কাঁপা গলায় বলল, তাহলে কে কে দম বন্ধ করা কাশির মতো কাশছিল? হরিপদ বিস্মিত মুখে বলল, জানি না, কারোর কাশির আওয়াজ তো পাইনি। ভুবনবাবু এবার গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, এত বিচলিত হচ্ছ কেন? স্নিগ্ধা নিঃশ্বাস জড়ানো কণ্ঠে বলল, রিনিদের বাড়ির ভেতরে দাঁড়িয়ে স্পষ্ট শুনেছি আমাদের বাড়ির ভেতর থেকেই দম বন্ধ করা কাশির আওয়াজ যাচ্ছিল, তাই তো ছুটে এলাম। ভুবনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হয়তো রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছিল, কাশতে কাশতে সেই আওয়াজই তোমার কানে এসেছে। স্নিগ্ধা মাথা নাড়ল, চোখ বড় বড় হয়ে উঠেছে। সে বলল, না কাকু, আমি ঠিকই শুনেছি, রাস্তা থেকে নয়, আমাদের বাড়ির ভেতর দিক থেকে যাচ্ছিল সেই শব্দ। সত্যিই তোমরা কোনো কাশির আওয়াজ পাওনি? ভুবনবাবু গম্ভীর মুখে বললেন, না মা। হরিপদ শান্ত গলায় বলল, ভয় পেলে ভুল শোনা যায়, তুমি হয়তো চিন্তা আর ক্লান্তিতে ভুল শুনেছ মা। ভুবনবাবু আর কিছু বললেন না। তার চোখের কোণে জমে উঠল একরকম অস্বস্তি। স্নিগ্ধা চারদিকে তাকালো। চারপাশে ভৌতিক নীরবতা, যেন কিছুই ঘটেনি। খাওয়ার ঘরে খোলা জানালা দিয়ে আসা বাতাসে পর্দা আস্তে আস্তে দুলছে। কোথাও কোনো শব্দ নেই। মুহূর্তে স্নিগ্ধার ভেতরে দ্বন্দ্ব তৈরি হলো। সে ভাবল, আমি কি তাহলে ভুল শুনেছি? রাস্তা দিয়ে সত্যি কেউ কাশতে কাশতে যাচ্ছিল? না তো, আমাদের বাড়ির ভেতর দিক থেকেই আওয়াজ পেয়েছিলাম। এরা কি কিছু চেপে যাচ্ছে? সে ভুবনবাবু আর হরিপদর দিকে তাকালো। সে ভাবল, এদের মুখ থেকে তো মনে হচ্ছে না যে মিথ্যে কথা বলছে, আর কেনই বা মিথ্যে কথা বলবে? ভুবনবাবু আসতে বললেন, যাও মা, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। স্নিগ্ধা ধীরে ধীরে মাথা নেড়ে দোতলার দিকে এগোলো। বুকের ভেতরে জমে আছে অদ্ভুত এক ভয়। সে জানে এই নীরবতা কেবল নীরবতা নয়, এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো ধরা দেয়নি। স্নিগ্ধা দোতলায় উঠে নিজের ঘরে গেল। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুছে শুয়ে পড়ল। তার মাথায় নানা প্রশ্ন ঘুরছে। কি হচ্ছে আমার সঙ্গে? কে এত ভয়ঙ্করভাবে কাশল? কাশির আওয়াজ বাড়ির কেউ শুনতে পেল না কেন?
রিনির মেয়ে বুলি কেন এমন ছবি আঁকলো? রাতে কে দাঁড়িয়েছিল সাপ হাতে নিয়ে? আর কে বলেছিল আমার মেয়ের বড় বিপদ, আমার মেয়েকে বাঁচাও? প্রশ্নগুলো ভাবতে ভাবতে স্নিগ্ধার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সে ঘুমিয়ে পড়ল। সুরেনবাবু ঘড়ির দিকে তাকালেন। দুপুর 2:30 বাজে। খাওয়ার সময় হয়ে গেছে, পেটেও খিদে লাগছে। সাধারণত তারা 1:30 থেকে 2টোর মধ্যে খেয়ে নেন, কিন্তু আজ স্নিগ্ধা এখনও তাকে ডাকেনি। তিনি হরিপদকে জিজ্ঞাসা করলেন, স্নিগ্ধা মা কোথাও গেছে নাকি? হরিপদ হেসে বলল, বুঝেছি, খিদে পেয়েছে। চলো কর্তাবাবু, আমি খাবার দিয়ে দিই। সুরেনবাবু মাথা নেড়ে বললেন, না, মা থাকলে খেতে দিতে দেরি করে না, সময় মতো এসে ডাকে, তাই। হরিপদ আবার বলল, ভোরে উঠেছিল তো, হয়তো ঘুমিয়ে গেছে, আমি খাবার সাজিয়ে দিচ্ছি। না, মা আগে আসুক, জেদ ধরে বললেন সুরেনবাবু। হরিপদ অনুনয় করল, কর্তাবাবু খেয়ে নিন, না হলে আপনার আবার গ্যাস হয়ে যাবে। সুরেনবাবু গম্ভীর স্বরে বললেন, যা হরিপদ, স্নিগ্ধামাকে একবার ডেকে আয়, একসাথেই খাবো। হরিপদ এবার ধীরে বলল, থাক না, একটু ঘুমোচ্ছে তো, দিনরাত পরিশ্রম করে, আমাকে তো কোনো কাজে হাতই দিতে দেয় না। এমন সময় ভুবনবাবু ঘরে ঢুকে বললেন, আজ বিকেলে যাব একটা কাজের মহিলা খুঁজতে। স্নিগ্ধার ঘুম ভাঙল। খিদে পেয়েছে তারও। দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2:30-এর বেশি বাজে। তাড়াহুড়ো করে উঠে নিচে নেমে এলো। সুরেনবাবু তাকে দেখে বললেন, এক্ষুনি তো হরিপদকে তোমাকে ডাকতে বলছিলাম। স্নিগ্ধা একটু লজ্জিত হয়ে বলল, চোখ লেগে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল, চলো খাই। এই বলে সে খাওয়ার ঘরে ঢুকে গেল। পিছন পিছন সবাইও সেখানে গেল। খাওয়া দাওয়ার পর স্নিগ্ধা বাসনপত্র ধুয়ে গুছিয়ে দোতলায় নিজেদের ঘরে গেল। পূর্ব দিকে জানালাটা খোলা। সে গিয়ে জানলার পাশে বসল। মনে মনে ভাবল, রাতে কি তবে বাইরে থেকে কোনো মহিলা এসে সাপটা ধরেছিল? কিন্তু সেই মহিলা উঁচু পাঁচিল টপকে ভেতরে ঢুকলো কি করে? নাকি রিনিদের বাড়িতে আরও কোনো মহিলা আছে? ওদের ব্যাপারে তো ভালো করে কিছু জানাই হয়নি। স্নিগ্ধা জানলা দিয়ে একটু ঝুঁকে নিচের দিকে তাকালো। হঠাৎ তার চোখ আটকে গেল রিনিদের বাড়ির নিচতলার একেবারে পিছনের জানলার কার্নিশে। কার্নিশ থেকে নিচের দিকে ঝুলছে একটা বড় সাপের খোলস। সে ভয়ে আঁতকে উঠল, বুক ধড়ফড় করতে লাগলো। মনে হলো, হে কি সেই রাতের দেখা সাপটার খোলস, নাকি অন্য কোনো সাপের? ঠিক সেই মুহূর্তে স্নিগ্ধার চোখ মুচকে গেল। খোলসটা আস্তে আস্তে দুলছে। দুলতে দুলতে নিচের কাঠের জানালার পাল্লায় ঢুকছে। প্রথমে ভেবেছিল হাওয়ার টানে দুলছে, কিন্তু না, হাওয়া তো নেই। হঠাৎ তার চোখ কপালে উঠল। মনে হলো খোলসের ভেতরটা এখনো পুরোপুরি ফাঁকা হয়নি, যেন ভেতরে কিছু একটা নড়ছে। স্নিগ্ধার ঠোঁট শুকিয়ে এলো, বুকের ভেতরটা ধকপক করছে। তার হাত অজান্তেই জানালার ফ্রেম চেপে ধরল। চোখ ফেরাতে পারছে না। ওটা কি সত্যি ফাঁকা খোলস, নাকি এখনো ভেতরে প্রাণ আছে? স্নিগ্ধা দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসে উদ্বেগের সাথে ডাকল, হরি কাকা! হরিপদ তার ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে ওপরে উঠে বলল, কি হয়েছে মা? এদিকে এসো। এই বলে স্নিগ্ধা হরিপদকে নিজেদের ঘরের পূর্ব দিকে জানালার কাছে নিয়ে গেল। গ্রিলের ফাঁক দিয়ে দেখিয়ে বলল, ওই দেখো সাপের খোলস, ওর ভেতর মনে হয় সাপ আছে। এই বলে স্নিগ্ধা সরে গেল। হরিপদ উঁকি দিয়ে কিছুই দেখতে পেল না। সে বলল, কিছুই তো নেই মা। স্নিগ্ধা হরিপদর পাশে গিয়ে ঝুঁকে দেখল খোলস নেই। সে ভাবল, কোথায় গেল? নিচে পড়েছে বোধ হয়। খোলসের ভেতর যদি সাপ থাকে,
তাহলে তো ভয়ানক বিপদ হতে পারে। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। হরিপদ বলল, কোথায় যাচ্ছ? ধীরে যাও, পড়ে যাবে। বাক্য শেষ হওয়ার আগেই ধপাস করে একটা শব্দ হলো। হরিপদ দৌড়ে গিয়ে দেখল স্নিগ্ধা মেঝেতে পড়ে আছে। সে বলল, গেলে তো পড়ে, কি যে হলো তোমার, লাগেনি তো মা? স্নিগ্ধা হাঁপাচ্ছে। তারপর ধীরে বলল, না, কিছু হয়নি। সে উঠতে গেল, কিন্তু চোখ পড়তেই চমকে উঠল। তার শরীর পড়েছে একেবারে নরম একটা পাপোশের ওপর। স্নিগ্ধার মনে কেঁপে উঠল এক শীতল প্রশ্ন, এখানে তো পাপোশ রাখা হয়নি, তবে এটা এলো কোথা থেকে? স্নিগ্ধার বুকের ভেতরটা ধকভক করে কাঁপছে। হঠাৎ হাত বাড়িয়ে পাপোশটা ছুঁতেই তার শরীর শিউরে উঠল। পাপোশটা একেবারে বরফের মতো ঠান্ডা। তার আঙুল কেঁপে উঠল, যেন কোনো মৃতদেহের ঠান্ডা চামড়া ছুঁয়ে ফেলেছে। কিছুই টের পেল না হরিপদ, বরং সে স্নিগ্ধার হাত ধরে তাকে টেনে তুলে নরম গলায় বলল, মা, সাবধানে হাঁটবে। দেখলে তো তাড়াহুড়ো করে করতে গিয়ে কেমন পড়ে গেলে। স্নিগ্ধা ফ্যাকাশে মুখে ফিসফিস করে বলল, হরি কাকা, এই পাপোশটা তো আগে এখানে ছিল না। হরিপদ নিচে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, পাপোশ? কোন পাপোশ? এখানে তো কিছুই নেই। স্নিগ্ধা তাকিয়ে দেখল সামনের মেঝেটা ফাঁকা। কোনো পাপোশ, কোনো দাগ, কোনো চিহ্নই নেই। অথচ ঠিক কয়েক মুহূর্ত আগেই সে সেই ঠান্ডা নরম পাপোশটা দেখেছিল, হাতের তালুতে স্পষ্ট অনুভব করেছিল। তার বুকের ভেতর কেঁপে উঠল অদ্ভুত এক আতঙ্কে। মাথার ভেতর ভেসে উঠল রিনিদের বাড়ির জানালার কার্নিস থেকে নিচের দিকে ঝুলতে থাকা সেই সাপের খোলসের ছবি। ঠোঁট শুকিয়ে গেল তার, আর এক মুহূর্ত না থেকে সে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে বাইরে বেরিয়ে এলো। স্নিগ্ধা রিনিদের বাড়ির গেটের সামনে দাঁড়াতেই হঠাৎ যেন নিজে থেকেই গেটটা নিঃশব্দে ফাঁক হয়ে গেল। বাড়ির সামনে বারান্দায় একটাও মানুষ নেই। কাউকে না ডেকে সে সোজা এগিয়ে গেল সেই জানালার দিকে, যার কার্নিসে কিছুক্ষণ আগেই ঝুলতে দেখেছিল নড়তে থাকা বড় সাপের খোলস। সে জানালার কাছে গিয়ে কার্নিসের দিকে তাকাতেই দেখল খোলসটা উধাও, চারদিক ফাঁকা, নিস্তব্ধ, যেন কোনো দিন কিছুই ছিল না। তার বুক হিম হয়ে এলো। মনে হলো, তাহলে কি ভেতরে যে প্রাণটা নড়ছিল বলে মনে হয়েছিল সে খোলস ফেলে বেরিয়ে এসেছে? কিন্তু যদি সত্যি তাই হয়, তবে খোলসটা তো এখানেই থাকার কথা। স্নিগ্ধার চারদিকে তাকিয়ে কোনো চিহ্ন পেল না। সাপ নেই, খোলসও নেই। সে পিছনে গিয়ে পায়খানার ট্যাঙ্কির থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আগাছা আর লতানো গাছ ট্যাঙ্কিটাকে একেবারে ঢেকে রেখেছে। স্নিগ্ধার মনে ক্ষোভ আর আতঙ্ক মিশে উঠল। গৌতম সাপের কামড়ে মারা গেল। আমি এদের বলেছি পাঁচিল থেকে সাপ নামতে দেখেছি, তবুও এরা এই আগাছা লতা সরালো না। আশ্চর্য ব্যাপার। অদ্ভুত লাগে তার। ট্যাঙ্কির ওপাশটা একেবারে পরিষ্কার। পাঁচিলের কাছে আম গাছ আর পাতিলেবু গাছ দাঁড়িয়ে আছে। পাতিলেবুর ওপারে বাড়ি আছে। স্নিগ্ধা ভাবল, এই গাছ বেয়ে হয়তো সাপ এদিকে আসছে, আবার বেরিয়েও যাচ্ছে। ওপাশের লোকজনেরও সাপ ক্ষতি করতে পারে। সে দেখল ট্যাঙ্কির ওপরে থাকা আগাছা লতার ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কাগজের ছোট ছোট টুকরো, ভিজে কুঁচকে গেছে। সে আশেপাশে তাকালো। পাঁচিলের গায়ে ধুলো মাটি লেগে থাকা হাত দেড়েক লম্বা একটা লোহার রড দেখতে পেল। সেটি তুলে নিয়ে ধীরে ধীরে আগাছা লতার ওপর হালকা বাড়ি দিতে লাগলো, যদি কোথাও সাপ লুকিয়ে থাকে। কিন্তু কোনো নড়াচড়া নেই। পাঁচিলের পাশ দিয়ে ঘুরে ট্যাঙ্কির
পূর্ব দিকে গেল স্নিগ্ধা। সেখানে বাড়ির পিছনের একটি দরজা চোখে পড়ল। দরজাটা বন্ধ, চারপাশ অস্বাভাবিক নিস্তব্ধ। ট্যাঙ্কির এদিকটার নিচে পড়ে থাকা এক টুকরো কাগজে তার চোখ আটকে গেল। টুকরোটার ওপর টেরা বেঁকা আঁকায় ফুটে উঠেছে সাপের ফণার ছবি। স্নিগ্ধার বুক কেঁপে উঠল। ঠিক এই ছবিটাই তো সে দেখেছিল বুলির খাতায়। ভয়ে ভয়ে ট্যাঙ্কির দিকে এগিয়ে গিয়ে স্নিগ্ধা কাগজের ভিজে টুকরোগুলোর 3টে তুলে নিল। আঁকাগুলো ভিজে নষ্ট হয়ে গেছে, তবে যেটুকু অস্পষ্ট দেখা যাচ্ছে তাতে তার সন্দেহ আরও দৃঢ় হলো। এগুলো বুলির আঁকার খাতারই ছেঁড়া অংশ। মনে পড়ল কয়েক ঘন্টা আগেই বুলি তাকে দেখে খাতা লুকিয়ে রাখছিল, কিন্তু এখন খাতার পাতা টুকরো টুকরো হয়ে ট্যাঙ্কির আগাছায় ছড়িয়ে আছে। খেয়ে ছিল এগুলো? বুলি নিজেই, নাকি অন্য কেউ? তার মাথার ভেতর কেমন অদ্ভুত ঝড় বইতে লাগলো। মনে হলো এই বাড়ির নীরব দেওয়ালের আড়ালে কিছু তো হচ্ছে। স্নিগ্ধা ধীরে ধীরে বাড়িটির পূর্ব পাশে গিয়ে দাঁড়ালো। পাঁচিলের ধারে বোগেনভিলিয়া আর কচিয়ার ঝোপ নীরবে নড়ে উঠছে হালকা বাতাসে। তবু চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা। ওপাশ দিয়ে সামনের দিকে আস্তে আস্তে হঠাৎ তার চোখ পড়ল সব জানালা বন্ধ, শুধু একটি জানালা খোলা। চোখ চিনে নিল এই ঘরেই তো দুপুরে সে ঢুকেছিল, বুলিকে বসে ছবি আঁকতে দেখেছিল। জানালার পর্দা সামান্য সরে আছে। সে সাবধানে কাছে গিয়ে ভেতরে তাকাতেই বুকটা কেঁপে উঠল। ভেতরের মেঝেতে বসে আছে বুলি, সামনে রাখা 2টি পুতুল, একটি মেয়ে একটি ছেলে। স্নিগ্ধার দৃষ্টি আটকে গেল মেয়ে পুতুলটির নিম্নাঙ্গ লালচে দাগে রঙিন, আর ছেলেটির পুতুলের নিম্নাঙ্গে বুলির ক্ষিপ্ত ভঙ্গিতে পেন্সিল দিয়ে বারবার আঘাত করছে। তার মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ দুটো স্থির, কঠিন, যেন কোনো অন্য কারো রূপ নিয়ে বসে আছে। স্নিগ্ধার গা শিউরে উঠল। ওইটুকু বাচ্চা মেয়ের পক্ষে এমন খেলা শুধু খেলা নয়, বরং গভীর ক্ষতের ইঙ্গিত। ভয়ঙ্কর কিছু সে দেখেছে অথবা সহ্য করছে। পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে থাকা অবস্থাতেই স্নিগ্ধার মনে হলো ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠছে, যেন নিঃশব্দে জমে থাকা ব্যথা ও আতঙ্ক জানালার ফাঁক দিয়ে বাইরে ছড়িয়ে পড়ছে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। আতঙ্কে এক ঝটকায় সরে এসে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে পড়ল। বুক ধড়ফড় করছে তার। মনে হলো এখানে কোনো অদৃশ্য ভয় ঘাপটি মেরে বসে আছে, যা এখনও পুরোটা চোখে ধরা দেয়নি। স্নিগ্ধা নিজেকে সামলে জানালার পর্দাটা আলতো করে আরেকটু সরালো। ঘরে আর কেউ নেই। সে ধীর স্বরে বলল, শোনো মা, আমি জেনে গেছি তোমার নাম বুলি। খুব সুন্দর নাম তোমার। বুলি তার গলা শুনে ভয়ে কেঁপে উঠল। সে মেয়ে পুতুলটাকে বুকে জড়িয়ে এক পাশে সরে বসল। স্নিগ্ধা চাপা গলায় নরম করে বলল, আমাকে দেখে ভয় পেও না মা, এসো, কাছে এসো। বুলি নড়ল না, শুধু বড় বড় চোখে তাকিয়ে রইল। চোখে মুখে জমাট বাঁধা ভয়ের ছাপ। ঘরের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হয়ে উঠল। স্নিগ্ধা বলল, তুমি খুব ভালো মেয়ে, কাছে এসো, কিছু কথা বলবো। বুলির ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থেকে স্নিগ্ধা ধীরে ধীরে বলল, তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো, আমি দেখেছি। যে ছবিটা এঁকেছিলে ওই দৃশ্য কি তুমি কোথাও দেখেছিলে? এই কথায় বুলির চোখ হঠাৎ আরও বড় হয়ে গেল। তার দৃষ্টিতে ভয়ের ছায়া আরও গভীর হয়ে উঠল। স্নিগ্ধার বুক কেঁপে উঠল।
সে নিশ্চিত এই শিশুটি কিছু জানে, কিছু দেখেছে, কিন্তু ভয় তাকে তাড়া করছে। তার মনে হলো ওর মা রিনি কি জানে বুলির এই অদ্ভুত আচরণের কথা। স্নিগ্ধা চাপা স্বরে বলল, তোমার আঁকা ছবিটা কে ছিঁড়ে ফেলেছে? তুমি? মাথা নেড়ে জানাও হ্যাঁ বা না। কিন্তু বুলি কোনো ইশারা করল না। তার ছলছলে চোখ জলে চিকচিক করছে। মেয়ে পুতুলটাকে সে বুকের সঙ্গে আরও শক্ত করে চেপে ধরল, যেন এটাই তার একমাত্র আশ্রয়। স্নিগ্ধা আবার ফিসফিস করে জিজ্ঞাসা করল, তোমার মা জানে ওই ছবির কথা? জানে এগুলো কেউ ছিঁড়ে ফেলেছে? বুলি এবারও স্তব্ধ। তার চোখে গভীর আতঙ্কে যেন কোনো চাপা গোপন রহস্য লুকিয়ে আছে। হঠাৎ ঘরের ভেতরে পায়ের শব্দ হলো। বলে গলা শুনে স্নিগ্ধা চমকে উঠল। রিনি ভেতরে ঢুকছে। তার চোখ পড়ল জানলার পাশে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে। রিনি অবাক হয়ে ঠান্ডা গলায় বলল, তুই এখানে? এভাবে জানালার আড়াল থেকে দেখছিস কেন? স্নিগ্ধা অপ্রস্তুত হয়ে উত্তর দিল, তোদের জানালার কার্নিশে সাপের খোলস ঝুলতে দেখে এসেছি। রিনি এক মুহূর্ত স্নিগ্ধার দিকে তাকালো। তার মুখ গম্ভীর, চোখে যেন অদ্ভুত এক কৌতূহল আর অব্যক্ত বিরক্তির ছায়া। ঘুরে ভেতরে আয়, ঠান্ডা গলায় বলল রিনি। স্নিগ্ধা নিঃশব্দে সরে দাঁড়ালো। ঘুরে এসে বারান্দার সিঁড়িতে থমকে দাঁড়ালো। তার বুকের ভেতর ধকধক করছে। রিনি কি সত্যি কিছু জানে? রিনি বুলিকে কোলে তুলে বারান্দার গেটের সামনে এসে দাঁড়ালো। বুলির হাতে আর পুতুল নেই। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রিনির চোখ দুটো অদ্ভুত শীতল, মুখে গাঢ় গাম্ভীর্যের রেখা। গেটটি ভেতর থেকে বন্ধ, আর তাতে ভারী তালা ঝুলছে। চাবি দিয়ে গেটের তালা খুলতে খুলতে সে স্নিগ্ধার দিকে তাকিয়ে শান্ত গলায় ধীরে ধীরে বলল, গেটটা তো ভেতর থেকে বন্ধ ছিল, তুই ভেতরে ঢুকলি কিভাবে? স্নিগ্ধা একটু অপ্রস্তুত হয়ে জবাব দিল, গেটটা খোলা ছিল। রিনির কপাল কুঁচকে উঠল। সে হঠাৎ জোরে ডেকে উঠল, শ্রেয়া! ভয়ার্ত চোখে দৌড়ে এলো শ্রেয়া। তাকে দেখিয়ে রিনি জিজ্ঞাসা করল, তুই কি একে বাইরের গেটটা খুলে দিয়েছিলি? শ্রেয়া তড়িঘড়ি মাথা নেড়ে বলল, না বৌদি, আমি তো সাহেবের ঘরেই ছিলাম। রিনির গলা কড়া হয়ে উঠল, তাহলে এ বাড়ির ভেতরে ঢুকলো কি করে? স্নিগ্ধার মুখ গরম হয়ে উঠল লজ্জায়। মনে মনে সে স্বীকার করল, না বলে হঠাৎ এভাবে ভেতরে ঢোকা তার একেবারে ঠিক হয়নি। রিনি কড়া গলায় শ্রেয়াকে ধমক দিল, কোথায় মন থাকে তোর? এটা আমার স্কুলের বান্ধবী, তার উপর প্রতিবেশী, তাই ঢোকাটা মেনে নেওয়া গেল। কিন্তু এর জায়গায় যদি অন্য কেউ, কোনো চোর ছাকর ভেতরে ঢুকে পড়তো, গেটটা ভেতর থেকে ঠিকমতো আটকাতে পারিস না তুই? শ্রেয়া কাচুমাচু মুখে বলল, আমি তো দেখেছিলাম গেট বন্ধই ছিল বৌদি, জানি না কিভাবে খুলে গেল। তার চোখে ভয়ের সঙ্গে বিস্ময়ও ফুটে উঠল। রিনি শীতল স্বরে বলল, বাবু যদি জানতে পারে তোকে কিন্তু কাজ থেকে ছাড়িয়ে দেবে। শ্রেয়া ভীত গলায় তাড়াতাড়ি বলল, এমন আর হবে না বৌদি, বাবুকে কিছু বলবেন না প্লিজ। স্নিগ্ধার মনে হলো মেয়েটা বোধহয় লেখাপড়া জানে। তার মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। মনে মনে ভাবল, নিজে না ঢুকলে হয়তো গেট খোলার থাকার কথাটা ধরা পড়তই না, আর শ্রেয়াকেও অকারণে বকুনি খেতে হতো না। হঠাৎ তার ভেতরটা খারাপ লাগলো। রিনি এবার স্নিগ্ধার দিকে ফিরে নরম স্বরে বলল, কিছু মনে করিস না, তোকে কিছু বলছি না, তোর জায়গায় অন্য কেউ ঢুকলে বিপদ হতে পারত, তাই বললাম। স্নিগ্ধার নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। মনে মনে ভাবল, রিনি ভুল কিছু বলেনি। বুলি হঠাৎ কুঁকড়ে গিয়ে কেঁদে উঠল। রিনি তাকে কোল থেকে নামিয়ে আদর করে গালে চুমু খেয়ে বলল, কি হলো মা, কেঁদো না,
তুমি তো এখন বড় হয়ে গেছো, আমি কি তোমায় বেশিক্ষণ কোলে নিতে পারি? আন্টির কাছে যাও, ওপরে গিয়ে খেলো। শ্রেয়া তাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছে। বুলি দুপুরের মতোই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এগোলো। রিনি স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আয় ভেতরে চল। তারা দুজনে বসার ঘরে গিয়ে সোফার ওপর বসল। রিনি কৌতূহলী চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, কি বলছিলি খোলসের কথা? স্নিগ্ধা গলা নিচু করে বলল, পশ্চিম দিকে তোদের পিছনের জানালার কার্নিশে ঝুলতে দেখেছিলাম একটা বড় সাপের খোলস। কিন্তু অদ্ভুত ব্যাপার জানিস, মনে হচ্ছিল ওটার ভেতর যেন প্রাণ আছে, হালকা নড়ছিল। তাই তো তাড়াতাড়ি এসে তোদের বাড়ির ভেতরে ঢুকলাম, কিন্তু দেখলাম কার্নিশে কিছু নেই, এমনকি চারপাশে কোথাও খোলসটাও নেই। রিনির মুখের রং মুহূর্তেই বদলে গেল। তার চোখে অস্বস্তি, ঠোঁট কেঁপে উঠল। সে বলল, সত্যি দেখেছিলি? স্নিগ্ধা দৃঢ় গলায় বলল, হ্যাঁ রে। রিনি থমকে রইল। কিছুক্ষণ পর যেন নিজেকে সামলে নিয়ে ধীর স্বরে বলল, আগেও তো বলেছিলি সাপ ঢুকেছে, রেস্কিউ এসে সব খুঁটিয়ে দেখেছে, কোথাও কোনো সাপ নেই, সাপের গর্তও নেই। তাই কিছু মনে করিস না স্নিগ্ধা, আমার মনে হয় এটা তোর ভুল ধারণা। স্নিগ্ধার চোখের দৃষ্টি কেমন তীক্ষ্ণ হয়ে উঠল। সে বলল, না, ভুল নয়, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করিস না। রিনি দ্বিধাভরে তাকালো, কি কথা? স্নিগ্ধা ধীরে ধীরে বলল, বুলির পুতুলটার নিম্নাঙ্গে লালচে দাগ কেন? রিনি হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। সে বলল, ও ভীষণ দুষ্টু, সব জিনিসে পেন্সিল ঘষে দেয়, ওই লাল দাগ লাল রঙের পেন্সিলেরই, সারাক্ষণ ওর জ্বালায় আর পারি না রে। স্নিগ্ধা গম্ভীর হয়ে তাকিয়ে থাকে বলল, আমি জানি তোদের মনের অবস্থা এখন ভালো না, কিন্তু তোর মেয়ে বুলির সঙ্গে সত্যি কিছু ঘটেছে কি? আমি দেখেছি ওর চোখে মুখে ভয়ের ছাপ। রিনি নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, ও গৌতমের কাছে বেশিরভাগ সময় থাকতো, গৌতমের মৃত্যুর পর থেকেই যেন বদলে গেছে। তার উপর ওই দিন সাপটাও ও দেখেছিল, তারপর থেকেই আতঙ্কে ভরে আছে। যতই বোঝাই কিছুতেই বুঝছে না, কাউকে দেখলেই ভয় পাচ্ছে। স্নিগ্ধা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমার মনে হয় শুধু শোকে নয়, ও যেন কিছু এমন দেখেছে বা কিছু একটা হয়েছে ওর সঙ্গে। রিনির কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল, চোখ গাঢ় হয়ে উঠল। সে বলল, এমন কেন বলছিস? স্নিগ্ধা নিচু গলায় বলল, ও ছেলে পুতুলটার। ঠিক তখনই বাইরে পূর্ব পাশের দিক থেকে হঠাৎ প্রবল শব্দ ভেসে এলো, যেন কিছু ভারী জিনিস জোরে আছড়ে পড়ল মাটিতে। রিনি আর স্নিগ্ধা দুজনেই চমকে উঠল। রিনি চোখ বড় বড় করে দৌড়ে ঘরের ভেতর ঢুকে জানলার কাছে ছুটল। স্নিগ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ স্থির হয়ে রইল লম্বা করিডোরের দিকে। করিডোরের দুই দিকে ঘর। তার হঠাৎ মনে হলো এই ঘরগুলোর মধ্যেই হয়তো রিনির শ্বশুর শাশুড়ি আছেন, একবার দেখা করে যাওয়া উচিত। সে নিঃশব্দে করিডোরের দিকে এগোতে লাগলো। পশ্চিম দিকের প্রথম দরজার সামনে গিয়ে দাঁড়াতেই খেয়াল করল দরজাটা বন্ধ, পর্দা টানা। হঠাৎই দরজাটা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো সুবীর। স্নিগ্ধা হঠাৎ কেঁপে উঠে পিছিয়ে এলো। আপনি? অবাক চোখে বলল সুবীর। স্নিগ্ধা কিছুটা অপ্রস্তুত গলায় বলল, আপনার বাবা মায়ের সঙ্গে একটু দেখা করতাম। পিছন থেকে রিনি এগিয়ে এলো, ঠান্ডা গলায় বলল, সুপারি গাছের খোলা পাঁচিল টপকে এদিকে এসে পড়েছে। সুবীর রিনির দিকে তাকিয়ে বলল, ইনি বাবা মায়ের সঙ্গে দেখা করতে চান, নিয়ে যাও। রিনি হালকা মাথা নেড়ে বলল, দেখি বাবা জেগে আছে কি না। সুবীর গম্ভীর গলায় বলল, আছে, নিয়ে যাও। রিনি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল। তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকলো। স্নিগ্ধাও নীরবে তার পিছনে পা বাড়ালো।
ঘরে ঢুকে স্নিগ্ধার চোখ আটকে গেল দৃশ্যটার দিকে। খাটের ওপর সাদা চুলের একজন মাঝারি গড়নের বৃদ্ধ পাতলা একটা চাদরের গায়ে দিয়ে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছেন। তার শ্বাস প্রশ্বাস যেন ক্ষীণ অথচ ভারী। খাটের পাশে নিচু হয়ে বসে আছেন সেই দিনের দেখা পাওয়া কাঁদতে থাকা বৃদ্ধা। স্নিগ্ধার সঙ্গে সঙ্গে বুঝে গেল এই মানুষ দুজনই রিনির শ্বশুর শাশুড়ি। বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলে তাকালো স্নিগ্ধার দিকে। চোখ লাল, ভেজা, ক্লান্ত। তার দৃষ্টিতে জমে আছে অব্যক্ত বেদনা। স্নিগ্ধা নরম গলায় বলল, আপনার শরীর কেমন আছে মাসিমা? কথাটা শুনেই বৃদ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঠোঁট কাঁপল, কিন্তু তিনি কিছু বললেন না। শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতরে। তারপর আঁচলে চোখ মুছতে মুছতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে নিঃশব্দে ঘর ছেড়ে বাইরে চলে গেলেন। ঘরটা মুহূর্তে আরও ভারী আর নিস্তব্ধ হয়ে উঠল। রিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে খাটের পাশে দাঁড়ালো। নরম স্বরে বলল, বাবা, আমার বান্ধবী স্নিগ্ধা এসেছে। আমাদের বাড়ির পশ্চিম পাশের বাড়িটা ওরা কিনেছে। বৃদ্ধ আস্তে আস্তে পাশ ফিরলেন। সাদা চুল এলোমেলো, মুখে কালচে একটা মাস্ক। কপালের ডান দিকে চুলের একেবারে কাছাকাছি একটা স্পষ্ট কালো তিল। তার ক্লান্ত অবসন্ন চোখ অসহায়ের মতো স্নিগ্ধার দিকে স্থির হয়ে রইল। স্নিগ্ধা এক মুহূর্ত অবাক হয়ে গেল। তারপর মায়াভরা দৃষ্টিতে তাকালো বৃদ্ধের দিকে। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর 10 থেকে 12 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।